নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় ট্রাম্প 2 অ্যান্ড ইন্ডিয়া দ্য রোড এহেড। এটা খুবই একটি প্রাসঙ্গিক আলোচনা এই মুহূর্তে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। তো আজকের আলোচনার মুখ্য আলোচক আমাদের অতি পরিচিত, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রছাত্রীদের। আজকের আলোচনার মুখ্য আলোচক ডক্টর অনিক চ্যাটার্জি, অ্যানালিস্ট। আমি স্যারকে অনুরোধ জানাবো আজকের এই আলোচনাটি শুরু করার জন্য। প্রযুক্তিগত সমস্যার জন্য স্যারকে আমরা স্যারের কথা আমরা প্রযুক্তিগত সমস্যার জন্য আমরা স্যারের কথা শুনতে পাচ্ছি না। আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি আমাদের আজকের এই আলোচনা। দুঃখিত, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল এবং স্যার কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য বেরিয়ে গিয়েছিলেন। তো আমি স্যারকে অনুরোধ করব যে আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ প্রকাশ, ধন্যবাদ সমীরণ। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য সমবেত হয়েছি। সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকায় ক্ষমতায় আসীন হয়েছেন এবং দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে উনি এমন অনেক নীতি গ্রহণ করছেন যেগুলো সারা বিশ্বকেই আলোড়িত করেছে
এবং সেই নীতির ফলে ভারতেও যথেষ্ট শোরগোল পড়ে গেছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ট্রাম্প 2 অ্যান্ড ইন্ডিয়া, দ্য রোড অ্যাহেড। অর্থাৎ ট্রাম্পের দ্বিতীয় শাসনকালে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিরকম হবে বা কিরকম হতে পারে। আমাকে শোনা যাচ্ছে আশা করি। তো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে এসে ট্রাম্প ভারতের সাথে কিরকম সম্পর্ক গড়ে তুলবেন। এর আগে আমরা জানি ট্রাম্প প্রথম দফায় ছিলেন মার্কিন রাষ্ট্রপতি জানুয়ারি 2017 থেকে জানুয়ারি 2021 পর্যন্ত। সেই সময় ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। ইনফ্যাক্ট ভারত এবং আমেরিকার সম্পর্ক বিগত 2 দশক ধরে বেশ বন্ধুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আমরা ট্রাম্প 2 এর আলোচনার আগে একটু আমরা জেনে নেব যে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি কিরকম ছিল। অর্থাৎ বিগত বেশ কয়েক বছর ধরে কয়েক দশক ধরে ঠান্ডা যুদ্ধের সময়ে, ঠান্ডা যুদ্ধের পরে ভারত মার্কিন সম্পর্ক ঠিক কোন খাতে বয়েছে, অর্থাৎ ভারত মার্কিন সম্পর্কের বিবর্তনটা আমরা আলোচনা করে নেব। যেমন আমরা যদি ঠান্ডা যুদ্ধের সময় তাকাই, সেই সময় কিন্তু ভারত মার্কিন সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। বিচ্ছিন্ন বলতে একজন আমেরিকান ডিপ্লোম্যাট এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতাও বটে, ডেনিস কাক্স, তিনি সেই সময় ভারত মার্কিন সম্পর্ককে বলেছেন এস্ট্রেঞ্জড, বা আমরা বলতে পারি যে কিছুটা বিচ্ছিন্ন। অর্থাৎ তখন ভারত মার্কিন সম্পর্ক কিন্তু খুব কাছাকাছি ছিল না, আবার বৈরিতাও বা বৈরিপূর্ণ সম্পর্কও ছিল না। ভারত কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু দেশ ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আবার ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট বন্ধুত্ব, খুব দৃঢ় গাঢ় বন্ধুত্ব, সেটাও কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় আমরা দেখতে পাইনি। আমরা যদি একটু বিভিন্ন দশক ধরে আলোচনা করি, সংক্ষেপে এই ইতিহাসটা যদি আমরা একটু জেনে নিই, 1950-এর দশক থেকে বেশ কিছুদিন যাবৎ ভারত মার্কিন সম্পর্ক যথেষ্ট দূরবর্তী ছিল, অর্থাৎ সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল না। তার কারণগুলো কি কি আমরা যারা ভারত মার্কিন সম্পর্কের নিয়ে পড়াশোনা করি, যারা আলোচনা করি, তারা অনেকেই জানি যে সেই সময় ঠান্ডা যুদ্ধের ফলে পৃথিবী দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। একটি শিবির হলো তথাকথিত উদারনীতিবাদী শিবির, যেটার নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকটি শিবির ছিল সমাজতান্ত্রিক শিবির, যেটার নেতৃত্বে সেই সময় ছিল সোভিয়েত ইউনিয়ন। ভারত কিন্তু স্বাধীনতা লাভের পরে এই কোনো গোষ্ঠী বা কোনো ব্লকেই ভারত যোগদান করেনি। সে একটা স্বতন্ত্র বিদেশ নীতি রচনা করেছিল, স্বতন্ত্র বিদেশ নীতি গ্রহণ করেছিল, এবং সে ঠিক করেছিল যে সে কোনো গোষ্ঠীতেই সে নাম লেখাবে না। আমেরিকার পরিচালিত যে গোষ্ঠী, যাকে আমরা উদারনীতিবাদী গোষ্ঠী বলছি কোট আনকোট, এবং সোভিয়েত ইউনিয়ন পরিচালিত গোষ্ঠী, যাকে আমরা সমাজতান্ত্রিক গোষ্ঠী বলছি কোট আনকোট, এই কোনো গোষ্ঠীতেই ভারত ছিল না। ফলে যেটা হলো, ভারত দুটি মহাশক্তিধর দেশের থেকেই একটু প্রথম দিকে দুটি মহাশক্তিধর দেশই ভারতকে একটু দূরবর্তী করে রেখেছিল, একটু সন্দেহের চোখে দেখতো।
সোভিয়েত ইউনিয়নও এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা আমি বলছি একেবারে 50-এর গোড়ার দিকের কথা। এরপরে 49-এ আধুনিক চীন আত্মপ্রকাশ করে, সমাজতান্ত্রিক চীন 49 সালে আত্মপ্রকাশ করে, এবং নেহেরু তখন চীনের প্রতি একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং আমরা অনেকেই জানি যে হিন্দি চিনি ভাই ভাই এরকম একটা স্লোগান তখন নেহেরু তৈরি করেছিলেন। এরকম একটা স্লোগান খুব প্রচলিত ছিল এবং সেটা খুব মনে হতো যে নেহেরু বোধহয় তার একটা সমাজতান্ত্রিক একটা ঝোঁক আছে, সেটা নেহেরুর ছিল। নেহেরু চীন এশিয়ার যেহেতু প্রথম সমাজতান্ত্রিক দেশ, চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেহেরু গড়ে তুলতে চেয়েছিলেন। এটার ফলে যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র আরো সন্দিগ্ধ হয়ে পড়ল। সেই সময় রাষ্ট্র সমাজতন্ত্রের খুব বিরোধী ছিল এবং সারা পৃথিবী জুড়ে সমাজতন্ত্রের যে অগ্রগতি সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো চোখে দেখত না। ফলে নেহেরুর সমাজতন্ত্রের প্রতি নেহেরুর যে প্রীতি সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সন্দেহের চোখে দেখতে শুরু করলো। যাই হোক, পরবর্তীকালে চীন ভারত সম্পর্কের অবনতি হয় এবং ভারত আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে। বিশেষত নেহেরুর প্রধানমন্ত্রীত্বের মাঝামাঝি সময় থেকে এবং তারপরে ইন্দিরা গান্ধীর সময়ে, লাল বাহাদুর শাস্ত্রী মাঝে কিছুদিন সময় ছিলেন, এই সময়টায় ভারত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে। যদিও ভারত অফিসিয়ালি সোভিয়েত পন্থী হয়ে যায়নি, অফিসিয়াল অর্থাৎ সমাজতান্ত্রিক শিবিরে সে যোগদান করেনি, কিন্তু ভারতের এই যে সোভিয়েত পন্থা, যেমন 1971 সালে ইন্দো সোভিয়েত যে মৈত্রী চুক্তি হয়, বন্ধুত্ব মৈত্রী চুক্তি, সেটা কিন্তু আসলে এক ধরনের সামরিক চুক্তি বলে অনেকে মনে করেন। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে যুদ্ধ, সেই সময় সোভিয়েত ইউনিয়নের সাথে যে চুক্তি, সেটার একটা ক্লজ ছিল যে যে কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সাহায্য করবে তাকে। এই যে মৈত্রী চুক্তি, এটাকেও খুব সন্দেহের চোখে দেখত মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক দূরবর্তী থেকেই গেল। তার মধ্যে আবার কখনো কখনো দুটো দেশ কাছাকাছি আসার চেষ্টা করলেও সেটা খুব ফলপ্রসূ হয়নি। যেমন আমরা জানি তারাপুর পারমাণবিক কেন্দ্রে মার্কিন সাহায্য, সেটা হঠাৎ করেই সেটা বন্ধ করে দেওয়া হয়, সেটা সংকটের মুখে পড়ে। বা একটা PL-480 বলে একটা সাহায্যের প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্র চালাতো, PL-480, সেটায় ভারতকে অনেক রকম খাদ্যদ্রব্য সেগুলো সরবরাহ করত, সেটাও মাঝপথে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। তো এইসব বিভিন্ন কারণে ভারত মার্কিন সম্পর্ক কিন্তু দূরবর্তী ছিল এবং ঠান্ডা যুদ্ধের প্রায় না পুরো সময়টা জুড়েই 45 বছর ধরে, ঠান্ডা যুদ্ধ যদি 1945 থেকে 1990 অব্দি আমরা ধরি, তাহলে এই 45 বছর ধরে ভারত মার্কিন সম্পর্ক শীতল ছিল, দূরবর্তী ছিল, বিচ্ছিন্ন ছিল। অনেকভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। এবং এই যে দূরবর্তী সম্পর্ক, সেটা আমরা বুঝবো আরেকটা দিকে যদি আমরা তাকাই। এই 45 বছরে মাত্র 3 জন আমেরিকার রাষ্ট্রপতি ভারতে এসেছেন। দীর্ঘ 45 বছরে 3 জন মার্কিন রাষ্ট্রপতি ভারতে সফর করেছেন। 1959 সালে আইজেনহাওয়ার, প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, 1969 সালে প্রেসিডেন্ট নিক্সন, রিচার্ড নিক্সন, এবং 1978 সালে প্রেসিডেন্ট জিমি কার্টার। 3 জন রাষ্ট্রপতি ভারত সফর করেছিলেন 45 বছরে। তাহলে অ্যাভারেজে যদি আমরা এটাকে ফেলি, তাহলে
প্রতি 15 বছর অন্তর একজন রাষ্ট্রপতি ভারত সফরে এসেছেন, অ্যাভারেজ 45 বছরে 3 জন। এটা কিন্তু খুব সুস্থ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। অর্থাৎ ডিপ্লোমেসিতে এই রাজনৈতিক নেতৃত্বের সফর এটা খুব ইম্পর্টেন্ট। যেমন কিছুদিন আগে মোদি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদি আমেরিকায় গেলেন। এগুলো খুব জরুরি এই কারণে যে এই সফরগুলোতে অনেক রকম চুক্তি স্বাক্ষরিত হয়, বন্ধুত্বের অনেক বাতাবরণ তৈরি হয়, বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 45 বছরে মাত্র 3 জন আমেরিকার রাষ্ট্রপতি ভারতে এসেছেন, এবং সেই সফরগুলোও কিন্তু খুব সফল ছিল না। সেই সফরগুলো যে খুব সফল, সাকসেসফুল, সেটা বলা যাবে না। যেমন রিচার্ড নিক্সনের সফরটা যথেষ্ট আনসাকসেসফুল ছিল বলেই কূটনৈতিক মহল মনে করে, যদিও সেগুলো অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় না। কিন্তু যারা যারা বিশ্লেষক আন্তর্জাতিক সম্পর্কের এবং যারা কূটনৈতিক সম্পর্কের বিশ্লেষক, তারা অনেকেই বলেন যে সেই সফরটি খুব ফলপ্রসূ ছিল না। কার্টারের সফরটি তুলনামূলকভাবে অনেক সাকসেসফুল ছিল। কার্টার তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সঙ্গে কার্টারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিছুদিন গড়ে উঠেছিল, যদিও মোরারজি দেশাই খুব বেশি দিন ভারতের প্রধানমন্ত্রী থাকতে পারেননি। তাহলে এইটা আমি এই উদাহরণটা দিলাম এটা বোঝানোর জন্য যে 45 বছরে 3 জন রাষ্ট্রপতির সফর, তার মধ্যে সফরগুলো একটি সফর বাদে বাকি দুটি সফর খুব সফল নয়, খুব সাকসেসফুল নয়। আইজেনহাওয়ার বা নিক্সনের সফর খুব সাকসেসফুল নয়। এরকম অবস্থায় আমরা বুঝতেই পারছি যে দুটি দেশের সম্পর্ক যথেষ্ট শীতল ছিল। এবার আমরা ঠান্ডা যুদ্ধের পরে যদি তাকাই, ঠান্ডা যুদ্ধ শেষ হয় 1991 সালে। এবার 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসেবে থেকে যায়, কেননা সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, মার্কিন আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার মতো কোনো দেশ তখন থাকে না সেই সময়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে। আমি 1991 এর কথা বলছি। ফলে ভারতীয় বিদেশ নীতিও নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয় এবং ভারত পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার তার কাছাকাছি আসতে চেষ্টা করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছাকাছি আসার জন্য খুব আগ্রহ দেখায়। কেন? হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই আগ্রহ দেখাচ্ছে কেন? তার কারণ হচ্ছে 1991 সালে আরেকটি বিষয় আমরা জানি ঘটেছিল, সেটি হচ্ছে ভারতের অর্থনীতির উদারীকরণ, লিবারালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। ভারতের অর্থনীতির উদারীকরণ, এই উদারীকরণের ফলে ভারতীয় অর্থনীতি মুক্ত বাজারের সঙ্গে মিলিত হয় এবং ভারতীয় বাজার আমরা জানি উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ বিদেশি বিনিয়োগ ভারতীয় বাজারে যাতে ঢুকতে পারে সেই পথ প্রশস্ত করা হয়, লাইসেন্স রাজের অবসান ঘটে, ইত্যাদি অনেক কিছু করা হয়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলি, যাদের মূল কাজই হলো বাণিজ্য এবং নতুন নতুন বাজারের সন্ধান করা, তারা কিন্তু খুব উৎসাহী হয়। ভারতের এই যে বিপুল বাজার, সেটা এতদিন অবরুদ্ধ ছিল, সেটাকে উন্মুক্ত করে দেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দুনিয়ার বিভিন্ন দেশগুলি, ইউরোপের বিভিন্ন দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এরা খুব উৎসাহিত বোধ করে এবং ভারতের সাথে সম্পর্ক দৃঢ় করতে তারা এগিয়ে আসে।
ফলে 91 পর থেকে ভারত মার্কিন সম্পর্ক বদলাতে শুরু করে। কিন্তু এই ধারণাটা ভুল, অনেকে এরকম ভাবেন যে লিবারালাইজেশনের পরপরই উদার অর্থনীতির পরপরেই ভারত মার্কিন সম্পর্ক আমূলভাবে পাল্টে গেল, তা কিন্তু নয়। অর্থাৎ 91 থেকে আমি বলবো প্রায় 99 অর্থাৎ বিগত শতাব্দীর যে শেষ যে দশক, সেটা পুরোটাই কিন্তু ভারত মার্কিন সম্পর্ক তখন উন্নতি হচ্ছে, কিন্তু একেবারে দৃঢ় বন্ধুত্বের পর্যায়ে তখনও পৌঁছয়নি। কেন, আমি দু একটা উদাহরণ দিই। তখন প্রথম 91 থেকে 96 ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও। নরসিংহ রাওয়ের সময় দু তিনটি বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব উদ্বেগে রেখেছিল। একটা হচ্ছে যে নরসিংহ রাও পারমাণবিক বিস্ফোরণের একটা পরিকল্পনা করছেন ভারতের হয়ে, এরকম খবর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন প্রশাসনকে দেয় যে রাও পারমাণবিক বিস্ফোরণের চেষ্টা করছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র তখন আবার নন প্রলিফারেশন ট্রিটি নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। সিটিবিটি, এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি বা সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, এগুলো নিয়ে তারা খুব উঠে পড়ে লেগেছে। ফলে যে কোনো পারমাণবিক বিস্ফোরণের তারা চূড়ান্তভাবে বিরোধী সেই সময়। পাশাপাশি ভারতকে চাপে রাখার জন্য মার্কিন প্রশাসন ভারতে মানবাধিকার লঙ্ঘনেরও কিছু কিছু কথা উল্লেখ করছেন সেই সময় রিপোর্টে, স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে সেই সময় উল্লেখ করা হচ্ছে, এটা ভারতকে চাপে রাখার। অর্থাৎ ভারত যাতে পারমাণবিক বিস্ফোরণ থেকে পিছিয়ে আসে, সেই জন্য বলা হলো যে ভারতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। স্টেট ডিপার্টমেন্টের সেই রিপোর্ট আমি বিস্তৃতভাবে দেখেছি এবং সেরকমটা সেই সময় বলা হলো। অর্থাৎ নরসিংহ রাওয়ের সময় এই দুটি বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র সামনে আনার ফলে ভারত তীব্র প্রতিবাদ করেছিল দুটিরই, যে তারা পারমাণবিক বিস্ফোরণও ঘটাচ্ছে না এবং তাদের মানবাধিকার লঙ্ঘনও হচ্ছে না। ভারত তীব্রভাবে প্রতিবাদ করে। ফলে যেটা হয়, সম্পর্কের একেবারে দারুণ উন্নতি কিন্তু নরসিংহ রাওয়ের সময় হয়নি, যদিও অর্থনৈতিক সম্পর্ক এগোতে থাকে সেই সময়। আমার কাছে তথ্য আছে, ডেটা আছে, কেননা এটা আমার গবেষণারও বিষয়। সেই সময় কিন্তু অর্থনৈতিক যে সম্পর্ক দুটো দেশের, সেটা আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে, সেটাও নরসিংহ রাওয়ের সময়। এরপরে নরসিংহ রাওয়ের পরে ভারতের কিছু প্রধানমন্ত্রী হয়েছিলেন অল্প সময়ের জন্য, দেবেগৌড়া এবং ইন্দ্রকুমার গুজরাল, আইকে গুজরাল। তাদের সময়ও এই মার্কিন প্রশাসন সিটিবিটি নিয়ে খুব চাপ দিতে থাকে ভারতের ওপর, এবং ভারত সিটিবিটি সই করবে না এরকমটা ঘোষণা করে। ফলে সেই সময়ও 97-98-এও ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট মজবুত হয়নি। আবার 98-এ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, তখন ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে ভারতের ওপর অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা চাপায় 98 সাল। যদিও সেই অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা ভারতকে খুব বেশি ব্যতিব্যস্ত করতে পারেনি, ভারতের ওপর খুব প্রভাব ফেলতে পারেনি, এবং আস্তে আস্তে আমেরিকা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে কিছুটা বাধ্যই হয়েছে। কিন্তু তখনও এইসবের কারণে সম্পর্কের সাংঘাতিক উন্নতি কিছু হয়নি। এরপরে 99 সাল, যেটা খুব গুরুত্বপূর্ণ, তারপরে 2000 সালও খুব গুরুত্বপূর্ণ ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে। 99 সালে কার্গিল যুদ্ধ, অঘোষিত যুদ্ধ হয়। আমরা জানি কাশ্মীরের কার্গিল অঞ্চলে ভারত এবং পাকিস্তানি সেনারা তারা সম্মুখ সমরে মুখোমুখি যুদ্ধে তারা লিপ্ত হয়। এই সময়ে কিন্তু
আমেরিকা ওপেনলি ভারতকে সমর্থন দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। এইটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ওপেন সাপোর্ট করলো, পুরো সমর্থন দিল এবং পাকিস্তানকে নিন্দা করল। আমাদের মনে রাখতে হবে পাকিস্তান কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অ্যালাই মতো ছিল, অনেক মার্কিন অ্যালায়েন্সে পাকিস্তান ছিল, সিয়াটো, সেন্টো, সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, ACATO, সিয়াটো, তাতে পাকিস্তান ছিল, সেন্টো, CENTO, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, তাতে পাকিস্তান ছিল। অর্থাৎ পাকিস্তান আমেরিকার সহযোগী ছিল ঠান্ডা যুদ্ধে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চিরকালই আমেরিকাকে সমর্থন করে এসেছে ঠান্ডা যুদ্ধের সময়। এই প্রথম 1999 সালে কার্গিল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ওপেনলি নিন্দা করল এবং পাকিস্তানকে অ্যাগ্রেসর হিসেবে চিহ্নিত করল। বলল যে পাকিস্তানই আগে হামলা চালিয়েছে কার্গিলে এবং ভারত প্রতিরক্ষার জন্য ভারত অস্ত্র তুলে নিয়েছে। অর্থাৎ অ্যাগ্রেসর হিসেবে পাকিস্তানকে চিহ্নিত করা হলো। এর ফলে যেটা হলো, ভারতের নেতৃত্ব এবং ভারতের জনগণ আস্তে আস্তে আমেরিকাকে ভালো চোখে দেখা শুরু করল। এরপরে 2000 সাল, এটাও খুব ঐতিহাসিক ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে। 2000 সালের মার্চ মাসে তদানীন্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ভারতে এলেন, ভারত সফরে। 22 বছর পরে কোনো মার্কিন রাষ্ট্রপতি ভারত সফরে এলেন। 78-এ শেষ এসেছিলেন জিমি কার্টার, 1978। 2000 সালে এলেন বিল ক্লিন্টন। 22 বছরের মধ্যে আর কোনো মার্কিন রাষ্ট্রপতি ভারতে আসেননি। শুধু আসাই নয়, এটা নিছক কূটনৈতিক সফর ছিল না। 2000 সালে বিল ক্লিন্টন এবং ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এরা একটা চুক্তি স্বাক্ষর করেন, যেটার নাম হচ্ছে ভিশন স্টেটমেন্ট, VS। এই ভিশন স্টেটমেন্টে আগামী বছরগুলোতে ভারত মার্কিন সম্পর্ক কেমন হবে সেটা বিস্তারিতভাবে লেখা হয়। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ব্রিক বাই ব্রিক, প্রতিটি ইট সাজিয়ে একটা ইমারত গড়ে তোলা হয়। যে ভারত মার্কিন সম্পর্কের যে ইমারত, তার প্রতিটি ইট সাজানো হলো এই 2000 সালে ভিশন স্টেটমেন্টে। এবং সেখানে বলা হলো যে প্রতিটি ক্ষেত্রে মানে অর্থনৈতিক, সামরিক, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, শিক্ষা, পরিবেশ, এরকম প্রতিটি ক্ষেত্রে দুটি দেশ হাত ধরাধরি করে চলবে, একদম এরকমই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। এবং আজকে ভারত মার্কিন যে সম্পর্কের যে পর্যায়ে পৌঁছেছে, কম্পোজিট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, তার বীজ বপন হয়েছিল ওই 2000 সাল। এবং আজকে ভারত মার্কিন সম্পর্ক যথেষ্ট অগ্রগতি হয়েছে। দুটো দেশ এখন স্ট্র্যাটেজিক পার্টনার, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনার, নানা রকম ভাবে এটাকে ব্যাখ্যা করা হয়। এবং ভারত মার্কিন বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে। 2024-এর যে তথ্য, সেখানে ভারত মার্কিন বাণিজ্য $129 বিলিয়ন 2024 সাল। এটা এক সময় ছিল, এটা আমার যতদূর মনে পড়ছে 90-এর শুরুতে এটা ছিল $2 বিলিয়ন, 2 বিলিয়ন। সেটা এখন হয়েছে 129 বিলিয়ন। যদিও সেই বাণিজ্য কিছুটা আমি বলবো যে সেখানে ব্যালেন্স অফ পেমেন্ট বা ট্রেড
সারপ্লাস, ট্রেড ডেফিসিট, এই ব্যাপারগুলো আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীকালে একটা অভিযোগ আনতে শুরু করে যে ভারতের সাথে বাণিজ্যে তাদের একটা ট্রেড ডেফিসিট হচ্ছে। অর্থাৎ ভারতে তারা রপ্তানি করছে কম, আমদানি করছে বেশি। উল্টো দিক থেকে ভারত বেশি রপ্তানি করছে, ভারত কম আমদানি করছে। পণ্য আমদানি ভারত কম করছে, রপ্তানি করছে বেশি। আমি ওই $129 বিলিয়ন মধ্যে যদি সেটা ভেঙে দিই, তাহলে প্রায় $42 বিলিয়ন ভারত আমদানি করেছে, আর $87 বিলিয়ন ভারত রপ্তানি করেছে পণ্য, গুডস। তাহলে প্রায় দ্বিগুণের বেশি ভারত রপ্তানি করছে। এটা নিয়ে মার্কিন প্রশাসনের তীব্র আপত্তি পরবর্তীকালে দেখা যাচ্ছে। ট্রাম্প তার প্রথম প্রশাসনে এসেই 2017 এসে ব্যাপারটা ভীষণভাবে তুলে ধরেছিলেন, এবং এখন যেটা নিয়ে ট্রাম্প খুব জোর গলায় উনি বলছেন সেটা হচ্ছে শুল্ক, ট্যারিফ, এবং এই ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট আমেরিকার দিক থেকে, ভারতের দিক থেকে ট্রেড সারপ্লাস। এই দুটো বিষয় উনি খুব গুরুত্ব দিচ্ছেন, আমরা সেটায় আসবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিবর্তন, ভারত মার্কিন সম্পর্কের যে বিবর্তন, সেটা কিন্তু একটা এস্ট্রেঞ্জড থেকে এনগেজড রিলেশনশিপ, এটাকে আমরা সেইভাবে ব্যাখ্যা করি। একটা বিচ্ছিন্নতা থেকে এখন একটা দুজনের মধ্যে একটা নৈকট্য, একটা ভীষণ কাছাকাছি দুটো দেশ এসে গেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক গুরুত্বপূর্ণ টেকনোলজি ভারতকে দিচ্ছে, প্রযুক্তি, যেটা একটা সময় ভাবাই যেত না, একটা সময় দিত না। গুরুত্বপূর্ণ প্রযুক্তি দিচ্ছে, তথ্য সরবরাহ করছে, গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, এগুলো কিন্তু ঘটছে। ফলে যেটা হচ্ছে, এখন সম্পর্ক অনেক মজবুত, এবং এই মজবুত সম্পর্ক 2000 সালের পর থেকে কিন্তু চলে আসছে। প্রায় 25 বছর হয়ে গেল সম্পর্ক খুব মজবুত। কিন্তু সেই মজবুত সম্পর্কেও কয়েকটি জায়গা আছে যেগুলো খুব স্পর্শকাতর কয়েকটি জায়গা আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই ট্রেড ডেফিসিট, মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বাণিজ্য ঘাটতি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কম রপ্তানি করছে, বেশি আমদানি করছে। আর একটা, যেটা ট্রাম্প এসে প্রথমবার বলেছিলেন কিন্তু এতটা সজোরে বলেননি, দ্বিতীয়বার উনি এসে, এই সম্প্রতি দ্বিতীয়বার উনি এসেছেন, 2025 সালের জানুয়ারিতে উনি দ্বিতীয় দফার রাষ্ট্রপতি কাজ শুরু করেছেন। এইবার উনি কিন্তু এই ব্যাপারটা খুব জোর দিয়ে বলছেন। তাহলে আমরা দেখি যে ট্রাম্প 2 এ অনেকেরই একটা, ট্রাম্প আসার আগে এরকম একটা ধারণা ছিল যে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির যেহেতু ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, ভারতের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রপতির ব্যক্তিগত সম্পর্ক যেহেতু খুব ভালো, ফলে মার্কিন ভারত সম্পর্ক একেবারে দ্বিধাহীনভাবে চলতে থাকবে। অর্থাৎ মনে করা হয়েছিল যে ট্রাম্প জিতে এসেছেন, মোদির সঙ্গে পার্সোনাল কেমিস্ট্রি খুব ভালো, ফলে ভারত মার্কিন সম্পর্ক একেবারে স্মুথ থাকবে। কিন্তু তখনই আমি অনেক টিভি প্রোগ্রামে বলেছিলাম যে ট্রাম্প কিন্তু শুল্কের ওপরে ভীষণ জোর দেন। ট্রাম্প প্রথম দফায় চীনের বিরুদ্ধে একটা ট্রেড ওয়ার শুরু করেছিল, একটা বাণিজ্য যুদ্ধ। প্রথম দফায় 17 থেকে 21 চীনকে একেবারে বাণিজ্য যুদ্ধে তিনি সরাসরি নিয়ে যেতে চেয়েছিলেন। 25 সালে এসে ট্রাম্প কিন্তু
শুধু চীন নয়, আরো অনেক কটা দেশের সাথে কিছুটা অঘোষিত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। তার মধ্যে কানাডা আছে, তার মধ্যে মেক্সিকো আছে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ, এবং কম বেশি ভারতও আছে। উনি বলছেন যে ভারতকে উনি বলছেন ট্যারিফ কিং, শুল্কের রাজা। অর্থাৎ ভারত খুব বেশি পরিমাণে শুল্ক চাপায়। ব্যাপারটা কিরকম? ছাত্রছাত্রীদের বোঝার সুবিধের জন্য, প্রতিটি পণ্যের ওপরে আমরা যে পণ্য আমেরিকা থেকে আমদানি করি তার উপরে ভারত সরকার একটা শুল্ক নির্ধারণ করে, শুল্ক চাপায়। এই শুল্কের হার আমেরিকার মতে খুব বেশি, এবং সেই জন্য ট্যারিফ কিং বলে ট্রাম্প ভারতকে আখ্যা দিয়েছেন। অর্থাৎ উনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, একটা ডেটা সম্প্রতি প্রকাশ করেছে, আমি সেটা দেখছিলাম, একটা তথ্য দিয়েছে। সেই তথ্যে তারা বলছে, এটা ডব্লিউটিওর তথ্য, তারা বলছে আমেরিকার শুল্কের হার হচ্ছে 2.2%, জাপানের শুল্কের হার হচ্ছে 1.7%, ফ্রান্স বা ইউরোপের বেশিরভাগ দেশেরই শুল্কের হার হচ্ছে 3%, সেখানে ভারতের শুল্কের হার হলো 12%। অর্থাৎ ভারতে মার্কিন যে পণ্য ঢুকছে তার উপর খুব চড়া দামে শুল্ক চাপানো হচ্ছে, তাতে মার্কিন ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লাভ হচ্ছে না। তাহলে ট্রাম্প এসে কিছুটা হুমকির সুরে বললেন, আমরাও এবার ভারতের ওপরে সমহারে শুল্ক চাপাবো বা বেশি চাপাবো। ভারত যদি 12% চাপায়, আমরাও 12% চাপাবো বা আরো বেশি চাপাবো শুল্ক। এতে করে আবার একটা ট্রেড ওয়ারের সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং ভারত সরকার কিছু কিছু পণ্যের ওপরে শুল্ক হার কমিয়েছে। যেমন মোটরসাইকেল, হার্লে ডেভিডসন বলে একটা মোটরসাইকেল খুব জনপ্রিয় ভারতে, সেটার উপরে শুল্ক হার কমিয়েছে। কিছু কিছু বিদেশি সুরা, লিকার, ওয়াইন, তার উপরে শুল্ক হার কমিয়েছে। কিন্তু এতেই ট্রাম্প খুব একটা খুশি নন। তিনি বলছেন যে এই ট্রেড ডেফিসিটটাকেও সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ বাণিজ্য ঘাটতি আমেরিকার দিক থেকে যেটা আছে সেটাকে সরিয়ে ফেলতে হবে, আমেরিকার থেকে আরো বেশি করে আমদানি করতে হবে ভারত। তো এই দুটো বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যেই 3বার আমেরিকায় গেছেন আলাপ আলোচনা করতে। ফলে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক সম্পর্কের। এরই মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক খুব মজবুত, এরই মধ্যে পরিবেশগত সম্পর্ক বা এনার্জি, এগুলো নিয়ে মোদি যখন গেছিলেন তখন বেশ কয়েকটা চুক্তি হয়েছে। সেখানে প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার কথা বলা হয়েছে, টেকনোলজি দেওয়ার কথা বলা হয়েছে, এনার্জি সাপ্লাই এর কথা বলা হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু আবার পাশাপাশি ট্রাম্প এটাও বলছেন শুল্ক হার না কমালে এবং ট্রেড ডেফিসিটটাকে দূর না করলে ভারতকে তার সমপরিমাণ শুল্ক উনি চাপাবেন, এবং তাতে ভারতের বাণিজ্য কিছুটা হলেও, এটা আশঙ্কা করা হচ্ছে যে কিছুটা হলেও সেটা একটু বিপদের সম্মুখীন হতে পারে। কিন্তু পাশাপাশি আমি একটা কথা বলে রাখি, যেটা আমি অনেক আলোচনা সভায় বলেছি, যে ভারতের অর্থনীতি এখন যে জায়গায় আছে তাতে
ট্রাম্পের এই যে অঘোষিত যুদ্ধ, সেটায় ভারত খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। যেমন যখন 98 এর পরে যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল পারমাণবিক বিস্ফোরণের পরে, যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যখন চাপানো হয়েছিল, তখন যেমন ভারত সেটা কাটিয়ে উঠতে পেরেছিল, এবারেও যদি কোনো শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ আমেরিকা শুরু করে, সেটাও ভারত কাটিয়ে উঠতে পারবে। কিন্তু ভারতকেও আমেরিকার যে অভিযোগগুলো, সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে। অর্থাৎ ট্রেড ডেফিসিট আমেরিকার দিক থেকে তারা বলছেন যে ট্রেড ডেফিসিট আছে, সেটা ভারত আরো বেশি করে আমদানি যদি করতে পারে, করছে কিছু কিছু, এবং শুল্ক হার যদি কমাতে পারে আমেরিকান পণ্যের ওপরে, তাহলে দুদেশের সম্পর্ক যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠবে। উজ্জ্বল সম্পর্কই আছে এখন, সেটা উজ্জ্বলতর হয়ে উঠতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ট্রাম্প এগুলো কেন করছেন। অনেকে আমাকে এই প্রশ্নটা অনেক জায়গায় করেছে যে ট্রাম্পের উদ্দেশ্যটা। ট্রাম্প শুধু ভারতের ক্ষেত্রে করছেন, কানাডা, মেক্সিকো, ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে সব জায়গায় এটা করেছে, সাউথ আফ্রিকা, সবার ক্ষেত্রে, মানে সারা পৃথিবীর উপরে, চীন তো আছেই, সারা পৃথিবীর উপরেই উনি এই শুল্ক যুদ্ধটা চাপিয়ে দিতে চাইছেন। ট্রাম্প এটা করছেন কেন? তার একটা কারণ হলো আমেরিকান অর্থনীতি কিন্তু খুব বলিষ্ঠ জায়গায় নেই। তার মানে এই নয় যে আমেরিকা রাতারাতি দরিদ্র হয়ে গেছে। ছাত্রছাত্রীরা এরকম প্রশ্নও আমাকে করে। মনে রাখতে হবে আমেরিকা দীর্ঘদিন অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী ছিল, এখনো আছে, কিন্তু তার অর্থনীতি ক্রমশ বাধাপ্রাপ্ত হচ্ছে, দুর্বল হচ্ছে, ঋণ বাড়ছে, বিশ্ব বাণিজ্যে তার ঋণের সংখ্যা বাড়ছে, ঋণের পরিমাণ বাড়ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হোক চাইছে আরো বেশি করে অর্থের যোগান এবং বেশি করে বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইছে। সোজা বাংলায় ব্যাপারটা এরকম। ফলে ট্রাম্প এই ব্যাপারটা শুরু করেছেন এবং নির্বাচনে প্রচারের সময় উনি যেগুলো বলেছিলেন যে উনি বিভিন্ন দেশ থেকে আমদানি বন্ধ করবেন বা আমদানির ওপরে খুব যথার্থ শুল্ক চাপাবেন। আরেকটা জিনিস ট্রাম্প কিন্তু বলছেন, যেটা আবার ভারত মার্কিন সম্পর্কে কিছুটা গ্রে এরিয়া যাকে বলে, কিছুটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে H1B ভিসা। এই H1B ভিসাটা হচ্ছে যেসব ভারতীয়রা আমেরিকায় গিয়ে কাজ করে তাদের জন্য একটা স্পেশাল ভিসা দেওয়া হয়, সেটাকে বলে H1B ভিসা। সেই ভিসাটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট, কাজ করার জন্য ভিসা। ট্রাম্প এবার বলছেন সেটাও প্রায় বন্ধ করে দেবেন। তার যুক্তি হচ্ছে যে ভারতীয়রা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে, তাদের এসে আমেরিকায় কাজ করার দরকার নেই। ইন্ডিয়ান সফটওয়্যার যারা ইঞ্জিনিয়ার, তারা দেশে বসে কাজ করুন, তাদের আমেরিকায় এসে কাজ করতে হবে না, এটা উনি বলছেন। এবং তারা আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে, ভারতীয়রা, চীনের চাইনিজরা, এরা আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। এইটা উনি, এই জিগির উনি তুলেছিলেন, জাতীয়তাবাদী কিছু জিগির তুলে উনি নির্বাচন জিতেছেন। ফলে ওকে এখন এই দিকগুলো নিয়েও ভাবতে হচ্ছে। অর্থাৎ বেশি করে কর্মসংস্থান, আমেরিকায় বেকারত্ব বাড়ছে, আমেরিকার অর্থনীতি দুর্বল হচ্ছে, বেশি করে অর্থের যোগান, বেশি করে কর্মসংস্থান, এবং সেই কারণে উনি বিদেশিদের, ভারতীয়দের, বিশেষ করে চাইনিজদের, কোরিয়ানদের, মেক্সিকানদের উনি ভিসা, ওয়ার্ক পারমিট, যে ভিসার মাধ্যমে তারা কাজ করে আমেরিকায়, সেটা রেস্ট্রিক্ট করতে চাইছে। এবং উনি বলছেন অনেক ভারতীয়কে দেশে ফিরতে হবে। অবৈধ অভিবাসীদের উনি তো ফেরত পাঠানো শুরুই করেছেন। এবার উনি বলছেন যারা বৈধ অভিবাসী,
যারা বৈধভাবে ওখানে কাজ করছে, এমনকি গ্রিন কার্ড হোল্ডার যারা, তাদেরও উনি ফেরত পাঠান। এই জায়গাগুলো আশঙ্কা সৃষ্টি করছে, শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে। ফলে সম্পর্ক আগামী দিনে কোন দিকে যায়, এই বিষয়গুলো যদি খুব দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে সম্পর্ক এখন যতটা মজবুত ততটা মজবুত নাও থাকতে পারে। তবে খুব বেশি চিন্তার কারণ নেই, কেননা ভারতের যে বিপুল বাজার, সেটা ভারতের একটা প্লাস পয়েন্ট। এই বিপুল বাজারে আমেরিকা সব সময় বিনিয়োগ করতে চাইবে, কিন্তু তারা ভারতকে বলছে আরো নমনীয় হতে, বিনিয়োগের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে আরো নমনীয় হতে। ফলে আগামী দিনে এই, এখন ডিপ্লোমেসি মানে বেশিরভাগটাই হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, আগামী দিনে এই অর্থনৈতিক কূটনীতি কোন দিকে যাবে, সেটার উপরে কিন্তু ভারত মার্কিন সম্পর্ক নির্ভর করবে। ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন কিন্তু এই অর্থনৈতিক কূটনীতির ওপর ভীষণ ভীষণ গুরুত্ব দিচ্ছে। এবং সোজা কথায় ট্রাম্প চাইছেন দেশের বোঝা কমাতে, এবং অনেক বিদেশি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করে ট্রাম্পের মতে, এবং ট্রাম্পের দলের মতে এরা মার্কিনীদের চাকরি খেয়ে নিচ্ছে। এইটা তিনি হতে দিতে চান না। ফলে আগামী দিনে ট্রাম্প আরো কি কি পদক্ষেপ নেন, সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে। কিন্তু এরকম মনে করার কোনো কারণ নেই যে ভারত মার্কিন সম্পর্কের অবনতি হচ্ছে বা হবে, কেননা ভারতের একটা স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে এশিয়ায় দেখতে চায়। চীনকে ঠেকানোর জন্য ভারতকে দরকার, এরকম মার্কিন প্রশাসন মনে করছে, বিগত কয়েকটি প্রশাসন, শুধু ট্রাম্প না। এটা বাইডেন ভাবতেন, এটা ওবামা ভাবতেন, এটা সকলেই এরকম ভাবছেন যে চীনকে ঠেকাতে গেলে ভারতকে প্রয়োজন। ফলে ভারত মার্কিন সম্পর্ক এখন যথেষ্ট মজবুত, সেটা মজবুতই থাকবে আগামী দিনে, যথেষ্ট দৃঢ় থাকবে সে আশাই করা যায়। কিন্তু যে বিষয়গুলো নিয়ে ট্রাম্প জোর দিচ্ছেন, সেগুলোর খুব দ্রুত সমাধান প্রয়োজন। কূটনৈতিক স্তরে, রাজনৈতিক স্তরে আলাপ আলোচনা প্রয়োজন। তবে আমি আশাবাদী যে ভারত মার্কিন সম্পর্ক আগামী দিনেও যথেষ্ট বলিষ্ঠ থাকবে, যথেষ্ট বন্ধুত্বপূর্ণ থাকবে, এবং দুটি দেশকে ভীষণভাবে প্রয়োজন এই মুহূর্তে এবং আগামী দিনে। আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আবারও ধন্যবাদ।
প্রশ্ন এসেছে। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি শেষ করেছি আচ্ছা আচ্ছা প্রকাশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আসলে ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য বেরিয়ে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জগন্নাথ পাত্র প্রশ্ন করেছে যে আমরা কি বিশ্বের আর ব্রিক্স মতো, এটা ব্রিক্স হতো আর কি, বা অর্থনৈতিক যে সংগঠনগুলো আছে এরকম সংগঠন দেখতে পাবো অদূর ভবিষ্যতে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। এখন ব্রিক্স এর মতো সংগঠন তো সারা পৃথিবীতে এখন অনেক আছে এবং অনেক তৈরি হচ্ছে, আরো তৈরি হবে নিশ্চয়ই। যেটা ব্রিক্স যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ কারেন্সি, একটা বিকল্প মুদ্রা, যেটা নিয়ে খুব মাঝে আলোচনা হলো, যেটা ডলারকে রিপ্লেস করবে। তো এখনো সেই ব্যাপারে যে খুব আমরা এগোতে পেরেছি ব্রিক্সের দেশগুলো, আবার ব্রিক্সের দেশগুলোর মধ্যেও তো আহ একটু সদ্ভাব যে খুব আছে তা তো নয়। যেমন ব্রিক্সে ইন্ডিয়া আছে, চায়না আছে, তাদের ক্ষেত্রে যে খুব সবসময় মতৈক্য হয় সেরকমটা নয়। ফলে ব্রিক্সের যে মুদ্রা সেটা ডলারকে এক্ষুনি চ্যালেঞ্জ জানাতে পারবে না। তবে ব্রিক্স যদি আস্তে আস্তে অনেক বেশি শক্তিশালী হতে পারে, তাহলে অবশ্যই ব্রিক্স একটা আমেরিকার আধিপত্যবাদকে একটা চ্যালেঞ্জ জানাবে। এবং ব্রিক্সের মতো আরো সংগঠন অনেক তৈরিও হয়েছে, ভবিষ্যতেও তৈরি হবে। স্যার পরবর্তী প্রশ্ন একজন করেছেন যে দ্বিতীয়বার ট্রাম্প সরকার আসার পর আমেরিকার সাথে ভারতের ব্যবসা বা বাণিজ্যের সম্পর্ক কি রকম হতে পারে? হ্যাঁ, আমি সেটাই আলোচনা করেছি অনেকটা। ব্যবসা বাণিজ্য সম্পর্ক এখন তো ঠিকই আছে, যদিও চীনের তুলনায় খুবই কম। চীন আমেরিকার বাণিজ্য যে স্তরে আছে, ভারত আমেরিকার বাণিজ্য তার তুলনায় কম, কিন্তু বাণিজ্যের অবস্থা ভালো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা আপত্তি আছে, যেটা আমি আলোচনা করেছি। যে তারা বেশি করে আহ, আমদানি করছে ভারত থেকে, ইম্পোর্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি, তারা বেশি এক্সপোর্ট করতে পারছে না। ফলে একটা ট্রেড ডেফিসিট তৈরি হচ্ছে, বাণিজ্য ঘাটতি তৈরি হচ্ছে। সেটা তারা দূর করতে চায়। এবং তারা যেটা চায় সেটা হচ্ছে ভারত শুল্ক হার কমা। এইগুলো যদি তাদের মতে ভারত এইগুলো যদি নজর দিতে পারে, তাহলে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। এখন $129 বিলিয়ন আছে বাণিজ্য, সেটা মোদি গিয়ে ঘোষণা করেছিলেন সেটা $500 বিলিয়ন নিয়ে যাবেন কিছুদিনের মধ্যে। সেটা হবে কিনা আমরা ভবিষ্যতে সেটা দেখব। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা আপত্তি আছে আমেরিকার, সেটা মূলত হচ্ছে বাণিজ্য ঘাটতি এবং ভারতের দিক থেকে বিশাল শুল্কর চাপানো আমেরিকান পণ্যের উপরে। তারা বলছে ভারতকে এগুলো তোমরা দূর করো, এগুলো দূরীভূত হলে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে, আরো ভালো হবে। আচ্ছা, স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প আসার পরে আমেরিকা এবং চায়নার সম্পর্ক কি আরো জটিল হতে পারে? হ্যাঁ, হতে পারে। রাজনৈতিক সম্পর্ক জটিল হতে পারে, কিন্তু আমেরিকা এবং চীনের বাণিজ্য সম্পর্ক কিন্তু যথেষ্ট মজবুত। এবং একটা বিষয় অনেককেই ভাবায়, আমাকেও ভাবায়, আমি দুদিন আগে একটি টিভির আলোচনাতেও বললাম যে বাণিজ্যের দিক থেকে ট্রাম্প কিন্তু চীনকে খুব একটা চটাতে চাইবেন না। অর্থাৎ চীন আমেরিকার বাণিজ্য, আমি বলতে পারি তোমাকে যে ভারত আমেরিকার বাণিজ্যের প্রায় 8 গুণ বেশি, 8 টাইমস এই মুহূর্তে। ফলে চীনের সঙ্গে বাণিজ্যে আমেরিকার যে লাভ হচ্ছে সেটাকে আমেরিকা হাতছাড়া করতে চাইবে না। ফলে আমেরিকা চীনের সম্পর্কটা একটা অদ্ভুত সম্পর্ক থাকবে। সেটা হচ্ছে রাজনৈতিকভাবে দূরত্ব থাকবে, অর্থনৈতিকভাবে দুটো দেশ কাছাকাছি এলেও ট্রাম্প একটা বাণিজ্য যুদ্ধ চীনের ওপর ঘোষণা করতে পারেন, যে চীনের বাজারে আরো বেশি করে আমেরিকান কোম্পানিকে ঢুকতে দিতে হবে এবং খুব সহজে বাণিজ্য করতে দিতে হবে।
এটা ট্রাম্প অনেকবার বলেছেন। চীনের নাকি পরিবেশটা আমেরিকান কোম্পানিগুলোর পক্ষে উপযুক্ত নয়। আমেরিকান কোম্পানিগুলো চীনে যারা ব্যবসা করছে তাদের উপর অনেক নজরদারি করা হয়, অনেক কোট আনকোট অত্যাচার করা হয়। অত্যাচার মানে ফিজিক্যাল অত্যাচার না, অনেক ঝামেলায় ফেলা হয়, আইনের অনেক জটিলতায় তাদের কাজ করতে হয়। সেইটা ট্রাম্প চীনকে বলবেন দূর করতে, এবং চীন সেটা করবে কিনা সেটা চীনের ব্যাপার। ফলে রাজনৈতিক একটা দূরত্ব থাকবে, অর্থনৈতিক বাণিজ্য ভালো জায়গায় আছে, কিন্তু সেটা কতটা ভালো জায়গায় থাকবে সেটা নির্ভর করবে আমেরিকা যা যা চাইছে সেটা চীন করবে কিনা, মানে চীন রাজনৈতিকভাবে সেগুলো করবে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ চীন আমেরিকাকে খুব একটা, সত্যি কথা বলতে কি, খুব একটা যে তোয়াক্কা করে বা পরোয়া করে তা নয়। প্রকাশ, আর কি কিছু প্রশ্ন আছে? তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো প্রকাশ। হ্যাঁ স্যার, এই জগন্নাথ পাত্র আরেকটি প্রশ্ন করেছেন যে তারিফ হওয়ার ফলে মেক ইন ইন্ডিয়া নীতির ওপর কি প্রভাব পড়বে? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। এই শুল্ক যুদ্ধ বা ট্যারিফ ওয়ার এর ফলে মেক ইন ইন্ডিয়া কিছুটা হলেও, তার উপরে প্রভাব তো পড়বেই কিছুটা হলেও। কেননা মেক ইন ইন্ডিয়া আমরা বলছি যে আমরা নিজেরা তৈরি করব সমস্ত জিনিস, এবং সেটা তৈরি আমরা কিছুটা করছি, অনেক কিছু করার অপেক্ষায় আছি। কিন্তু যেটা হচ্ছে, সেই সব জিনিস তৈরি করার ক্ষেত্রেও অনেক সময় আমাদের যন্ত্রপাতির প্রয়োজন হয়, কাঁচামালের প্রয়োজন হয়। সেগুলো এখনো আমরা অনেক ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করি, অনেক বিশেষ করে যন্ত্রপাতির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং যে গুডস গুলো। তো সেক্ষেত্রে যদি খুব কড়া শুল্ক চাপাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু কিছুটা প্রভাব তো পড়বেই। তবে ভারত তো বৃহৎ দেশ, তার নিজেরও অনেক কাঁচামাল আছে, কিন্তু এই যন্ত্রপাতির বিষয়টাও ভারতকে আরো ভালো করে ভাবতে হবে। এবং ভারতের অর্থনীতি অনেকটা সার্ভিস নির্ভর, রাদার দ্যান ম্যানুফ্যাকচারিং। মানে এটা অর্থনীতির ব্যাপার, অর্থাৎ আমরা উৎপাদনের চেয়ে বেশি করে সার্ভিস দিই আর কি। তো সেইটাকে 50-50 অবস্থায় আনতে হবে, অর্থাৎ উৎপাদনও করতে হবে আবার সার্ভিসিংও করতে হবে। এই দুটোর সমন্বয় থাকলে মেক ইন ইন্ডিয়া খুব সাকসেসফুল হবে। আচ্ছা। হ্যাঁ স্যার, আরেকটি প্রশ্ন। স্যার, আমাদের যেটা ওই ইয়েতে এখন চলছে, ওই প্যালেস্টাইন যে ব্যাপারটা, তো সেক্ষেত্রে এই সরি গাজাতে, তো সেক্ষেত্রে ট্রাম্প সরকার কি ভূমিকা নিতে চলেছে আর কি, বা কোনো কিছু ভাবছে ট্রাম্পের ট্রাম্প সরকার? ঘোষিত, হ্যাঁ হ্যাঁ, আমরা গাজা নিয়ে একটা স্বতন্ত্র আলোচনা করতেই পারি। হ্যাঁ, স্বতন্ত্র একটা অন্য কোনো একদিন আমরা আলোচনা করতেই পারি। ট্রাম্পের ঘোষিত নীতি হচ্ছে, উনি এই যুদ্ধ থামাতে চান, এটা ওনার ঘোষিত নীতি। এবং উনি যেমন ইউক্রেনের যুদ্ধ থামাতে চান, উনি তেমন প্যালেস্টাইনের যুদ্ধ থামাতে চান। কিন্তু বাস্তবে তার খুব একটা প্রয়োগ আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং আমেরিকার চিরকালই তো ইসরায়েলের পক্ষে আমেরিকান প্রশাসন ছিল, এবং সেটার কারণ হচ্ছে জুজ লবি খুব স্ট্রং আমেরিকায়। ইসরায়েলের যে লবি সেটা খুবই স্ট্রং, বিশেষ করে বিজনেস লবি। তো ফলে গাজায় এখন অব্দি আমরা ট্রাম্পের খুব
সক্রিয় ভূমিকা গাজার যুদ্ধ থামানোর ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি না, যদিও ঘোষিত নীতি হচ্ছে উনি এই যুদ্ধ থামাতে চান। আগামী দিনে আমরা আরো দেখতে হবে। তবে গাজায় যেটা অলরেডি যে ধ্বংসলীলা চলছে সেটা খুব বেদনাদায়ক। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনাটি খুব সুন্দরভাবে হয়েছে এবং আমি ক্ষমা চেয়ে নেব যে আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।